আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতীক, যোজনী এবং সংকেত। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে প্রতীক। প্রতীক জিনিসটা কি? কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। কোনো একটা মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? প্রতীক। তাহলে আমি একটা মৌল লিখলাম, যেমন কার্বন, অথবা ইংরেজিতে লিখলাম কার্বন। এই এই যে লেখাটা একটা বড় পূর্ণ নাম, এই পূর্ণ নামকে সংক্ষেপে যদি আমি সি দ্বারা প্রকাশ করি তাহলে কিন্তু হয়ে যায় কার্বন। তাহলে এটাই হচ্ছে প্রতীক, যে কোনো একটা মৌলের, কার্বন একটা মৌল, এই মৌলের পূর্ণ নাম হলো CARBON, এর সংক্ষিপ্ত রূপ হলো সি। এই সি দ্বারাই বোঝায় এটা একটা কার্বন। ঠিক একইভাবে অন্যান্য মৌল যেমন অক্সিজেন, অক্সিজেনকে এত বড় না লিখে যদি আমি ও লিখি অক্সিজেন, যদি এল লিখি নাইট্রোজেন, যদি পি লিখি ফসফরাস, এস লিখি সালফার, সিএল লিখি ক্লোরিন, তারপরে সি আর লিখি ক্রোমিয়াম। এইভাবে যে কোনো আমরা জানি পৃথিবীতে মোট 118টা মৌল আছে, 118টা মৌলেরই কোনো না কোনো প্রতীক আছে। এই প্রতীকের মাধ্যমে আমরা সংক্ষেপে বুঝতে পারি যে এই মৌলটার নাম হচ্ছে কার্বন, এবং এই প্রতীক দিয়ে তৈরি হয় সংকেত, সংকেত দিয়েই তৈরি হয় বিক্রিয়া। আসলে মূলত বিক্রিয়াকে বোঝানোর জন্যই এই প্রতীক, সংকেত, যোজনী। তাহলে প্রতীক জিনিসটা এরকম। আর প্রতীক লেখার নিয়ম কি? সাধারণত প্রথম অক্ষর দ্বারা প্রতীক লেখা হয়, যেমন ও দ্বারা অক্সিজেন, সি দ্বারা কার্বন, এন দ্বারা নাইট্রোজেন, পি দ্বারা ফসফরাস, এস দ্বারা সালফার ইত্যাদি বোঝায়। কোনো কোনো সময় এই কার্বন প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় আর একটা অক্ষর যুক্ত হয়ে আর একটা মৌল গঠিত হয়, যেমন সির সাথে এ যুক্ত হইলে হয় ক্যালসিয়াম। তাহলে সির পরের অক্ষরটাই হতে পারে মাঝখানের অক্ষর, যেমন ক্যাডমিয়াম, হতে পারে তারপরের অক্ষর সিরিয়াম। যেমন এই সি দিয়ে মোট 13টা মৌল গঠিত হইতে পারে। দেখো, সিতে কার্বন, সি এতে ক্যালসিয়াম, সি ডি তে ক্যাডমিয়াম, তার সিরিয়ালে যদি দেওয়া যায় সির পরে ই দিলে কিন্তু সি হয় সিরিয়াম, ক্যালিফোর্নিয়াম, তারপরে কুমেরিয়াম, তারপরে হচ্ছে এটা সিরিয়াম, এটা ক্যালিফোর্নিয়াম, তারপরে ক্লোরিন, কুমেরিয়াম, কপারনিসিয়াম, কোবাল্ট, ক্রোমিয়াম, সিজিয়াম, কপার। এইভাবে মোট আমরা কয়টা, মোট 13টা, শুধুমাত্র সি দিয়েই 13টা মৌলের প্রতীক নির্ণয় করতে পারি। তাহলে এই হচ্ছে প্রতীক। এইভাবে আমাদের পর্যায় সারণীতে 118টা মৌল আছে, 118টা মৌলের প্রতীক এইভাবে শিখতে হবে, তাহলে আমরা পরের টপিক অর্থাৎ যোজনীতে আগাইতে পারবো। তাহলে সোজা কথা, প্রতীকটা হচ্ছে মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। আর নিয়মটা হলো মাঝে মাঝে প্রথম অক্ষর হইতে পারে, প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় অক্ষর হলে এটা ছোট হাতের হবে। আবার কিছু আছে ল্যাটিন নাম, যেমন হলো কপার, এটার নাম হচ্ছে কপার কিন্তু আসছে ল্যাটিন থেকে কুপ্রাম। আর একটা যেমন বোরন, এটা হচ্ছে আরবি থেকে, ঠিক আছে। কিছু আছে ল্যাটিন আর বেশিরভাগই হচ্ছে ইংরেজি, আর হলো একটা হলো আরবি, ঠিক আছে। এইভাবে আমরা প্রতীক জিনিসটা শিখতে পারবো। তারপরে তারপরে আছে যে জিনিসটা সেটা হচ্ছে যোজনী। যোজনী জিনিসটা কি? যোজনী হচ্ছে কোনো মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, একটা মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। অথবা এর আর একটা সংজ্ঞা আছে, যে কোনো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করার ফলে অথবা গ্রহণ করার ফলে, যে কয়টা গ্রহণ করে অথবা যে কয়টা ত্যাগ করে, অথবা কোনো মৌলের শেষ কক্ষপথে যে কয়টা বিজোড় ইলেকট্রন থাকে সেটাকেই বলা হয় যোজনী। এই যোজনীটা আমরা বের করতে পারি, যেমন হাইড্রোজেন 1 এর প্রথম কক্ষপথে এর একটা আছে এবং এই একটাই হচ্ছে তার যোজনী। হিলিয়াম, এটার 2, এটার 2টে আছে, অর্থাৎ শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, এই কারণে এর যোজনী হচ্ছে 0 আর এর যোজনী হচ্ছে 1। তাহলে যোজনী এই জিনিসটা হিলিয়ামের 0, কারণ একটা নিষ্ক্রিয় গ্যাস, ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, এই কারণে এর যোজনী 0। তারপর লিথিয়াম, লিথিয়াম 3, প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে একটা, শেষ কক্ষপথে 1 আছে, এই কারণে এর যোজনীও 1। এরপরে হলো বেরিলিয়াম, বেরিলিয়াম 4, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে 4টা, এর শেষ কক্ষপথে 2টা আছে, এই কারণে এর যোজনীও 2। এরপরে আছে বোরন, বোরন 5, প্রথম কক্ষপথে 2, তারপরে কক্ষপথে 3, শেষ কক্ষপথে 3টে আছে, এই কারণে এর যোজনীও 3। এরপরে হলো কার্বন, কার্বন হলো 6, তাহলে প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে 4টা, এর যোজনী 4ও হয়, আবার কখনো কখনো 2ও হয়। যদি আমরা একটু বিস্তারিত করি, যেমন এটাকে যদি উপশক্তি স্তর দিয়ে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2, 2s2, 2p,
2 2 4 আর 2 6 শেষ কক্ষ হতে 4টে আছে, এই কারণে এর যোজনী 4। তবে যদি আমরা এটাকে একটু মানে উত্তেজিত অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে দাঁড়ায় হলো 1s2 2s 2p আবার p তে সর্বমোট 6টা ইলেকট্রন থাকতে পারে। আর প্রত্যেকটা উপশক্তি স্তরের আবার বিভিন্ন মানে অক্ষ আছে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। যেমন p এর x অক্ষ আছে px, 2py আবার 2pz আছে। এইখানে যদি আমরা দুইটা দেই তাহলে প্রথমে একটা, এখানে একটা, তাহলে এখানে দুইটা মোট বিজোড় ইলেকট্রন আছে আর এখানে কোনো কিছু নাই, অর্থাৎ শূন্য আছে। তাহলে এই যে দুইটা বিজোড় ইলেকট্রন থাকার কারণে কার্বনের যোজনী কিন্তু কখনো কখনো 2, কখনো কখনো 4, অর্থাৎ 2 4 দুইটাই হয়। ঠিক আছে, এইভাবে যদি আমরা আরো কয়েকটা মৌলের যোজনী বের করি, যেমন কার্বনের পরে আছে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন 7, 1s2 2s2 2 2 4 আর 2p 4 আর 3 7। তাহলে শেষ কক্ষতে 5টা আছে, এই কারণে নাইট্রোজেনের যোজনীও 5। এছাড়াও এই নাইট্রোজেনের যোজনী কিন্তু কখনো কখনো 3 হয়। যেমন উত্তেজিত অবস্থায় যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p, এই pটা ভাঙে 3টে হয়ে যাবে px py pz। এখানে একটা, এখানে একটা, এখানে, অর্থাৎ এখানে মোট বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 3টা। এই কারণে নাইট্রোজেনের যোজনী 3ও হইতে পারে, আবার এখানে 5ও হইতে পারে। আবার কখনো কখনো 7 হয়, যখন এসটা ভেঙে এখানে আরো দুইটা শক্তি স্তর হবে dx dy, তখন কিন্তু যদিও এটা হইতে পারে না, কিন্তু এর যোজনী 3ও হয়, 5ও হয়, আবার 7ও হয়। এরপরে যদি আমরা আরেকটা মৌল অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেন 1s2 2s2 2p 2 2 4 আর হচ্ছে 4 8। শেষ কক্ষ হতে 6টা ইলেকট্রন আছে। তাহলে এ কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে অক্সিজেন? 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই কারণে অক্সিজেনের যোজনী হচ্ছে কত? অক্সিজেনের যোজনী 2। এইভাবে আমরা যে কোনো মৌলের যোজনী বের করতে পারবো। তবে যোজনী বের করতে পারার মতো এত সময় থাকে না। যদি আমরা সংকেত করব তখন এটা মনে রাখতে হয় যে কার যোজনী কত, এত বের করার সময় নাই। যেমন যদি আমরা কয়েকটা সংকেত করি, এখন সংকেত, এবার আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে সংকেত। সংকেত করার জন্যই যোজনী লাগে। যোজনী 4টা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা সহজেই যে কোনো মৌলের সংকেত করতে পারবো। যেমন একটা যৌগ সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, তাহলে এখানে কি আছে? সোডিয়াম, সোডিয়ামের প্রতীক আমরা জানি Na। তাহলে কিন্তু এই সংকেত করতে প্রতীকে জানতে হচ্ছে, প্রতীক না জানলে কিন্তু সংকেত জানা যায় না। এখানে একটা কথা বলি, যেমন যদি আমরা যেমন ভাষা শিখি, ভাষা শেখার সময় আমরা প্রথমে কি শিখি? বর্ণ, বর্ণ দিয়েই তৈরি হয় শব্দ, শব্দ দিয়ে তৈরি হয় বাক্য। ঠিক একইভাবে রসায়ন যদি আমরা ভালোভাবে জানতে চাই, রসায়নের মূল বিষয় কিন্তু বিক্রিয়া। আর বিক্রিয়া জানতে হলে আমাদের প্রথমে প্রতীক জানতে হবে, তারপরে সংকেত জানতে হবে, তারপরে বিক্রিয়া। অর্থাৎ প্রতীক হচ্ছে বর্ণের মতো, আর সংকেত হচ্ছে শব্দের মতো, আর বিক্রিয়াটা হচ্ছে ভাষা বা বাক্যের মতো। ঠিক আছে, তাহলে সোডিয়ামের প্রতীক হলো Na আর অক্সিজেনের প্রতীক হলো O। তাহলে আমরা জানি সোডিয়ামের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী 2। তাহলে সংকেতটা কেমন হয়? যে এক্সচেঞ্জ হয়, যে সোডিয়াম অক্সিজেন, এই সোডিয়ামের সাথে বসবে অক্সিজেনের যোজনী। অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে এখানে 2 হবে। আর অক্সিজেনের যোজনী এখানে বসবে কি? সোডিয়ামের যোজনী 1 আছে, এখানে 1। এই 1 দিলেও যা, না দিলেও তাই। এই কারণে 1 আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই 1 দিলেও যা, না দিলেও যা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সোডিয়াম অক্সাইডের সংকেত করতে পারি। এরপর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত কি হবে? ম্যাগনেসিয়ামের প্রতীক আমরা জানি কি? Mg। আর অক্সাইড মানে অক্সিজেন। ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। তাহলে এখানে কি হবে? এই ম্যাগনেসিয়ামের সাথেও এই 2 বসবে, আবার অক্সিজেনের সাথে এই 2 বসবে। কিন্তু এখানে 2 2, এই জিনিসটা কিন্তু অনুপাত করা যায়। 2:2, এটাকে অনুপাত করলে 2 দিয়ে ভাগ দিলে হবে 1:1, অর্থাৎ 1 1 হয়। এই কারণে
এক এক দেওয়ার প্রয়োজন নাই, MgO, এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত করবো। যদি দেখি যে অনুপাত করা যায় 2-2 অথবা অনেক সময় 2-2-6 বা 4-6 বা 4-2 এরকম হলে অনুপাত করে যত ক্ষুদ্রতম পরিণত করা যায় সেটা করব। এটাই হচ্ছে, এইভাবে আমরা সংকেত নির্ণয় করতে পারবো। আরো কয়েকটা সংকেত নির্ণয় করি। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে L আর অক্সাইড হলো O। অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, তাহলে কি হবে, অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের যোজনীটা বসবে আর অক্সিজেনের সাথে এই অ্যালুমিনিয়ামের যোজনীটা বসবে। এটাই হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। এরপরে যদি আরো একটা মৌলের যোজনী করি, এরকম যোজনী শুধুমাত্র যে মৌলের হয় তা না, যৌগমূলকেরও হয়। যৌগমূলকটা কি, যদি একাধিক পরমাণু একত্রে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং সেটা যখন আয়নের মতো আচরণ করে তখন সেটাকে বলা হয় হচ্ছে যৌগমূলক। যেমন অনেকগুলো যৌগমূলক আছে, যেমন সালফেট, তারপরে ফসফেট, তারপরে বাইসালফেট, তারপরে কার্বনেট, বাইকার্বনেট, কার্বনেট, বাইকার্বনেট, অ্যামোনিয়াম NH4, ফসফোনিয়াম PH4, হাইড্রক্সিল, এরকম অনেকগুলো যৌগমূলক আছে। যৌগমূলকের যোজনী যদি আমাদের জানা থাকে তাহলে সহজে আমরা যৌগমূলকের সংকেত বের করতে পারবো। এবং যৌগমূলকের যোজনী এখানে লেখা থাকে যে সালফেট 2-, এই সালফেটের যোজনী হচ্ছে 2, ফসফেটের যোজনী 3, বাইসালফেট 1, বাইকার্বনেট 1, কার্বনেট 2, অ্যামোনিয়াম 1, ফসফোনিয়াম 1, হাইড্রক্সিল 1। এইভাবে যদি আমরা জানি তাহলে আমরা এই যৌগমূলকেরও যোজনী বের করতে পারবো। যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, এই ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে Mg, কি প্রতীক হলো Mg, আর ফসফেটের সংকেত হলো PO4, এই যে ফসফেট PO4। তাহলে আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর ফসফেটের যোজনী হলো 3, তাহলে কি হবে, Mg এর সাথে 3 হবে আর এই ফসফেটের সাথে হবে হচ্ছে এই 2। তাহলে এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত। এইভাবে আমরা যে কোনো যৌগ মূলকের সাথে মৌলের যে সংযোগে যৌগটা তৈরি হয় এই যৌগের যে কোনো যৌগের সংকেত নির্ণয় করতে পারবো। আশা করি সবাই তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাও। আর আমি 2টা মৌলের সংকেত নির্ণয় করতে বলবো, এই 2টা মৌল তোমরা বাসায় চেষ্টা করে কমেন্ট বক্সে জানাবে। এই 2টা যৌগ হচ্ছে যে অ্যালুমিনিয়াম নাইট্রেট আর হচ্ছে ফসফোনিয়াম অক্সাইড। এই 2টা মৌলের সংকেত তোমরা করে কমেন্ট বক্সে জানাও। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।